চন্দনা শহরের এক নামকরা কলেজে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে আর সে তার দাদা আকাশ এবং বৌদি প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। চন্দনা ভীষণ পরিমাণে মডার্ন এবং স্বাধীন চেতা মেয়ে ছিল। সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিজে নিতে পছন্দ করত আর তাদের ননদ বৌদির মধ্যেও সম্পর্ক খুবই ভালো ছিল, কারণ চন্দনা তার বৌদিকে খুবই ভালোবাসে। প্রিয়াঙ্কাও চন্দনাকে ভালোবাসে, কিন্তু প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে চালাক চতুর মেয়ে ছিল। এভাবেই তাদের সবার দিন কাটে। কিন্তু একদিন হঠাৎ করে চন্দনার কলেজে রাহুল নামে একটি ছেলে থার্ড ইয়ারে ভর্তি হয় আর তার সাথে চন্দনার বন্ধুত্ব গড়ে ওঠে। রাহুল, চলো আজকে কলেজের পর আমরা রেস্টুরেন্ট থেকে নুডলস খেয়ে আসি, কারণ অনেকদিন হলো নুডলস খাওয়া হয়নি আর আজকে আমার ভীষণই নুডলস খেতে ইচ্ছে করছে। ধুর, ওই রেস্টুরেন্ট তো বন্ধ। এসির হাওয়াতে বসে আমার নুডলস খেতে একদম ভালো লাগে না। তার চেয়ে বরং চলো আমরা ওই হাই রোডে গিয়ে একটা রোড সাইড দোকান থেকে গরম গরম নানা তরকা খাই আর তার সাথে চা খাবো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। রাহুলের কথা শুনে চন্দনার মোটেই খারাপ লাগে না, তাই সে চন্দনার সঙ্গে রোড সাইড একটা ধাবায় চলে যায় আর সেখানে তারা ডিনার করে এবং একসঙ্গে বসে চা খায়। আর এভাবেই ধীরে ধীরে রাহুল মনে মনে চন্দনাকে পছন্দ করতে শুরু করে। আর সেদিন যখন চন্দনা বাড়িতে ফিরে আসে তখন প্রিয়াঙ্কা চন্দনার কাছে এসে বলে, চন্দনা, কিছুদিন পরেই তুমি কলেজ পাশ করে যাবে, তাই আমি তোমার দাদাকে বলেছি তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে, কারণ আমি চাই তোমার তাড়াতাড়ি করে ভালো একটা পরিবারে বিয়ে হয়ে যাক আর তুমি সুখে শান্তিতে সংসার করো। কেন বৌদি, এত তাড়াতাড়ি তোমরা আমার বিয়ে দিতে চাইছো? সবেমাত্র আমি কলেজ পাস আউট করলাম, আমার তো এখন অনেক অনেক মজা করা বাকি আছে। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবো, তারপর না হয় বিয়ে করব। তোমাকে আর বেশি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে মজা করতে হবে না। আর আমি তোমার ফেসবুক প্রোফাইল দেখে খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি একটা নতুন বন্ধু পাতিয়েছো আর তার নাম হলো রাহুল। ইস, কি বাজে জামা কাপড় পরে ছেলেটা, দেখেই মনে হয় গরিব। ওই রকম গরিব ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই। তোমার টাকাই খাবে, তোমার টাকাই ঘুরবে, তারপর চলে যাবে। বৌদির মুখে এমন কথা শুনে চন্দনার খারাপ লাগে, কারণ রাহুল বাদবাকি ছেলেদের মতো মোটেই নয়। সে চন্দনার অনেক খেয়াল রাখে আর সবসময় চন্দনাকে টাকা খরচ করে খাওয়ায়। তবে হ্যাঁ, রাহুল সামান্য গরিব ঠিকই, কিন্তু রাহুলের মন অনেক বড় আর সে চন্দনাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে। উফ, ছাড়ো বৌদি, তোমাকে এখন এসব ব্যাপারে কোনো কথা বলতে হবে না। রাহুল অনেক ভালো ছেলে আর ও শুধু আমার বন্ধু, আর কিছু নয়। আর তোমরা যদি চাও আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে পারো, আমার কোনো অসুবিধা নেই। চন্দনা এরকম করে বললে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর চন্দনার জন্য পলাশ নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ আসে। পলাশ শহরের অনেক বড় বিজনেসম্যান ছিল, তাই তার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। পলাশের টাকা দেখে চন্দনার দাদা বৌদি পলাশের সঙ্গে চন্দনার বিয়ে দেবে বলে ঠিক করে। আর একদিন পলাশ তার মা কমলা দেবীকে নিয়ে চন্দনাকে দেখতে আসে। দেখো, আমার ছেলের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই যে মেয়ে আমার ছেলের বউ হবে সেই মেয়ে একেবারে রাজরানী হয়ে থাকবে, কিন্তু কেবলমাত্র আমার দেখাশোনা করতে হবে আর আমার সেবা করতে হবে। আমি শুধু এটুখানিই চাই। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমার ননদ সব কাজ পারি আর আপনার ভালো করে সেবাও করতে পারবে। আমার ননদ যদি আপনাদের বাড়ির বউ হতে পারে তাহলে ওর ভাগ্যও কিন্তু খুলে যাবে। হ্যাঁ, চন্দনের ভাগ্য তো খুলে যাবেই। আর আমি আমার হবু বউয়ের জন্য বিয়ের পর একটা বড় অ্যাপার্টমেন্ট বুক করেছি, সেখানে আমি আমার মা আর বউকে নিয়ে থাকবো। আর তার সাথে একটা অডি 4 চাকা গাড়িও কিনেছি, কারণ আমার একদমই অডি বিএমডব্লিউ ছাড়া গাড়িতে চড়তে ভালো লাগে না, আর আমার বউ তো ওইসব গাড়িতেই চড়বে। পলাশের মুখে এরকম কথা শুনি প্রিয়াঙ্কার চোখ একেবারে লোভে চকচক করে ওঠে আর চন্দনাও মনে মনে খুবই খুশি হয়, কারণ পলাশ দেখতে খুবই হ্যান্ডসাম ছিল আর সেই সাথে পলাশের অনেক টাকাও আছে, তাই এর থেকে ভালো চন্দনার কাছে কিছু হতে পারে না। এভাবেই বিয়ের কথা পাকা হয়ে গেলে পলাশ তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিন কাটে। চন্দনা এখন তার হবু বরের সঙ্গে গাড়ি চেপে অনেক বড় বড় জায়গায় ঘুরে বেড়ায়। আর এমনই একদিন চন্দনা যখন তার হবু বর পলাশের সঙ্গে ঘুরতে যাবে, এমন সময় রাহুল তাকে ফোন করে। হ্যাঁ বলো, কি বলবে? হ্যাঁ, আসলে আমি এখন এতই ব্যস্ত তাই তোমার ফোন রিসিভ করতে পারি না। তাড়াতাড়ি বলো কি বলবে, না হলে আমি আবার ঘুরতে বেরিয়ে যাব, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই চন্দনা, তোমার কি ব্যাপার বলো তো? কয়েকদিন হলো তুমি কাজে আসছো না, আমার সাথে দেখা করছো না, এমনকি আমি যদি তোমাকে ফোনে মেসেজ পাঠাই সেটা সিন করে ছেড়ে দিচ্ছ, ফোন ধরছো না। তুমি কি আমার সাথে বন্ধুত্ব রাখবে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে তোমাকে তো বলাই হয়নি, আমার একটা অনেক বড় বিজনেসম্যানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আর আমি ওর সঙ্গে এখন ঘুরে বেড়াচ্ছি, তাই তোমাকে সময় দিতে পারছি না, এমনকি আমি কলেজেও যেতে পারছি না। কিন্তু চিন্তা করো না, বিয়ের আগে আমি তোমার সঙ্গে ঠিক দেখা করব। আর এক্ষুনি আমার হবু বর বিএমডব্লিউ
গাড়ি নিয়ে আসবে আর আমাকে ওর গাড়িতে করে নিয়ে চলে যাবে, তাই তোমার সঙ্গে কিন্তু বেশি কথা বলতে পারবো না। চন্দনার এরকম বদলে যাওয়া ব্যবহার দেখে রাহুলের মনে খুবই কষ্ট হয়, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে চন্দনা অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারে। ফলে রাহুলের চোখে জল চলে আসে। এমন সময় রাহুল ঠিক করে সে চন্দনাকে তার মনের কথা জানাবে। বাহ চন্দনা, এ তো সত্যি দারুণ খবর যে তুমি বিয়ে করছো, কিন্তু তুমি বিয়ে করার আগে আমার সাথে অন্তত শেষবারের মতো একবার দেখা করবে প্লিজ, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই দেখা করব, কিন্তু আজকে আমার একদম সময় নেই। যখন আমার সময় হবে আমি তোমাকে জানিয়ে দেব। এই আমি ফোন রাখলাম, হ্যাঁ টাটা। এই বলে চন্দনা রাহুলের মুখের উপর ফোন কেটে দেয়। এর ফলে রাহুলের খুবই খারাপ লাগে। আর অন্যদিকে চন্দনার বৌদি প্রিয়াঙ্কা তার সব কথা শুনে নেয়। এর ফলে প্রিয়াঙ্কাও মনে মনে খুবই খুশি হয়। চন্দনা, তুমি ওই বদমাইশ গরিব রাহুলের সঙ্গে কথা বলতে চাওনি আর ওর মুখের উপর ফোন কেটে দিয়ে খুব ভালো করেছো। দেখেছো তোমার যে বিয়ে ঠিক হয়েছে শুনেছে অমনি ওর গায়ে জ্বালা পোড়া ধরেছে। না না বৌদি, জ্বালা পোড়া ধরার কি আছে, ও আমাকে সেরকম কিছুই বলেনি। আর আমার এখন একটা বড়লোক ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তাই আমি বেশি কিছু ভাবতে চাই না। তুমি তো বলেছো যেখানে নিজের লাভ হবে সেখানেই সম্বন্ধ তৈরি করতে। তুমি যে আমার কথা বুঝতে পেরেছো এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আর আমি জানি পলাশের সঙ্গে বিয়ে হলে তুমি খুব সুখে থাকবে, কারণ টাকা মানুষকে সব সুখ দিতে পারে। সেই কারণে ভালোবাসার চক্করে পড়ে গরিব ছেলেকে বিয়ে করার থেকে বড়লোক ছেলেকে বিয়ে করা অনেক ভালো। এভাবে প্রিয়াঙ্কা তার ননদের ব্রেন একেবারে ওয়াশ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই চন্দনা তার হবু বড়লোক বরের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন চন্দনা ঠিক করে সে রাহুলের সঙ্গে দেখা করবে। তাই চন্দনা রাহুলকে একটা রেস্টুরেন্টে আসতে বলে, কিন্তু রাহুল সেই রেস্টুরেন্টে গিয়ে চন্দনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেও চন্দনা রাহুলের সঙ্গে দেখা করতে যায় না। এর ফলে রাহুল সারাদিন অপেক্ষা করার পর বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে গিয়ে রাহুল চন্দনাকে ফোন করলেও চন্দনা ফোন ধরে না। এভাবে দু একদিন কাটে। আর একদিন চন্দনা পলাশকে বলে, এ বাবা, আমার কালকে একটা বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল, আমি একদম ভুলে গেছি জানো তো পলাশ। কি হবে কি জানি, ও হয়তো আমার উপর রাগ করেছে জানো। এতে রাগ করার কি আছে, এখন তো আমরা দুজনে মিলে বড় বড় রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছি। তুমি বরং এখন তোমার বন্ধুকে ফোন করো আর দেখো না ও কোথায় দেখা করতে চাইছে, আমি তোমাকে নিয়ে যাব। পলাশের এমন কথা শুনে চন্দনা খুবই খুশি হয়। আর তখনই চন্দনা রাহুলকে ফোন করে। চন্দনা ফোন করেছে দেখে রাহুলও মনে মনে খুবই খুশি হয়। আই এম সরি রাহুল, কালকে আমি তোর সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু আজকে আমি আর পলাশ তোর সঙ্গে দেখা করব। তুই যেখানে বলবি সেখানেই আমরা আসছি। রাহুল চন্দনাকে তাদের সেই রোড সাইডের পুরানো ধাবাতে আসতে বলে। আর পলাশ চন্দনাকে নিয়ে একটা বড় অডি গাড়ি করে সেই ধাবাতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে যে রাহুল আগে থেকেই বসে অপেক্ষা করছে, কিন্তু পলাশের মোটেই জায়গাটা পছন্দ হয় না, কারণ পলাশ খুবই বড় লোক আর সে 5 স্টার হোটেল রেস্টুরেন্টে ঘুরতেই পছন্দ করে। এ বাবা চন্দনা, তুমি কিরকম ছেলেদের সাথে বন্ধুত্ব রাখো? তোমাকে শেষ পর্যন্ত এরকম একটা নোংরা বাজে ধাবাতে ইনভাইট করেছে। আমি যদি আগে জানতাম যে তুমি আমাকে এখানে নিয়ে আসবে তাহলে কোনোদিনও তোমার সাথে আসতাম না। আর ওই ছিচকে চোরটা তোমার বন্ধু? কিছু মনে করো না চন্দনা, তোমার বন্ধুদের চয়েস কিন্তু খুবই খারাপ। না মানে আসলে ও আমার কলেজ লাইফের বন্ধু, আর আমরা কলেজে পড়াকালীন মাঝে মাঝে এখানে আড্ডা মারতে আসতাম। তবে তোমার যদি জায়গাটা খারাপ লাগে তার জন্য আই এম সরি। আর কোনোদিনও আমি তোমাকে এখানে আসতে বলবো না, আর আমি নিজেও আসবো না। ওকে? কেন চন্দনা, এই জায়গাটা কেন খারাপ? কত সুন্দর জায়গা, আর তুমি ভুলে যাচ্ছ কলেজ লাইফে তুমি এই জায়গাটা সবচেয়ে বেশি ভালোবাসতে আর সবসময় তো আমার সঙ্গে এখানেই ঘুরতে আসতে। এখন হবু বড়লোক বর পেয়ে এই জায়গাটা আর আমাকে পুরোপুরি ভুলে গেলে বলো? জাস্ট শাট আপ রাহুল, আমি ভালো করেই জানি তুমি আমাকে কেন এখানে ইনভাইট করেছো, যাতে আমার বড়লোক বর এই জায়গাটা দেখে আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় আর তোমার মতো গরিব ছেলের সঙ্গে আমি বিয়ে করি, তাই তো? আমার বৌদি ঠিকই বলতো, গরিব ছেলেদের উপর একদম বিশ্বাস করতে নেই। আর আমি এক মুহূর্তে এখানে দাঁড়াবো না, কারণ আমার হবু বর এই জায়গাটা পছন্দ করছে না। এই বলে চন্দনা এবং পলাশ দুজনে মিলে রাহুলকে খুবই অপমান করে। এর ফলে রাহুলের চোখে জল চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই চন্দনা ইচ্ছে করে তার হবু বরের গাড়িতে চেপে সেখান থেকে চলে যায়, কিন্তু রাহুল বেচারার মন একেবারে ভেঙে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর চন্দনার বাড়ি বিয়ের আনন্দে মেতে ওঠে। চন্দনাকে পলাশ বিয়ের জন্য অনেক দামি দামি শাড়ি, গহনা সবকিছু কিনে দেয়। আর তার সাথে প্রিয়াঙ্কা অনেক দামি দামি শপিংও করে। তারা নিজেদের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে প্রচন্ড পরিমাণে আনন্দ করে। আর চন্দনার মেহেন্দির অনুষ্ঠানের দিন সে যখন বড় ভারী লেহেঙ্গা পরে সিঁড়ি থেকে নামতে যাবে, তখনই পা পিছলে চন্দনা পড়ে যায়। চন্দনা, তোমার কি হলো? তাড়াতাড়ি চোখ খোলো। কতবার তোমাকে বলেছিলাম মেহেন্দির দিন এত ভারী লেহেঙ্গা পরতে হবে না, তবুও তুমি আমার কথা শুনলে না। এবার কি হবে? মেয়েটার মাথা একেবারে ফেটে গেছে, প্লিজ ওকে কেউ বাঁচাও।
এভাবেই প্রিয়াঙ্কা কান্নাকাটি করছে। এমন সময় আকাশ সেখানে চলে আসে আর আকাশ তার বোনকে নিয়ে নার্সিং হোমে চলে যায়। কিন্তু ততক্ষণে চন্দনার মাথা ফেটে অনেকটাই রক্তপাত হয় আর ডাক্তারবাবু চন্দনার চিকিৎসা করতে শুরু করে। সেই সময় নার্সিং হোমে পলাশ এবং রাহুলও চলে আসে। দেখুন, পেশেন্টের মাথায় বেশ অনেকটাই গভীর চোট লেগেছে আর ওনার ব্লাড দরকার। আর যেহেতু আপনি ওনার দাদা, তাই আপনি রক্ত দিতে পারেন, তা না হলে কিন্তু আপনার বোনকে প্রাণে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তারবাবুর এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর আকাশ যখন তার বোনকে রক্ত দেওয়ার জন্য যায়, তখন আকাশের রক্তে সুগার ধরা পড়ে, তাই তার রক্ত কোনো রকম ভাবে কোনো কাজে আসে না। ফলে চন্দনার প্রাণ বাঁচানোর জন্য সকলেরই ব্লাড গ্রুপ জানতে চাওয়া হয়। আর সেই সময় পলাশ এবং রাহুলের দুজনের ব্লাড গ্রুপ চন্দনার সঙ্গে ম্যাচ করে। পলাশ, তোমার ব্লাড গ্রুপ বি পজিটিভ আর চন্দনার ব্লাড গ্রুপ বি পজিটিভ, তাই তুমি প্লিজ তোমার হবু বউকে রক্ত দিয়ে ওর প্রাণ বাঁচাও, না হলে মেয়েটা বাঁচতে পারবে না। প্লিজ পলাশ। এক্সকিউজ মি, আমি আমার এত দামি রক্ত চন্দনাকে দিয়ে দেবো? আমার পক্ষে সম্ভব না। আর আমার অনেক স্ক্রিন ট্রিটমেন্ট চলে, তাই আমাকে আমার স্কিনের ডাক্তার ব্লাড ডোনেশন করতে একদমই বারণ করেছে। আমি রক্ত দিতে পারবো না, সরি। আর ওই যে গরিব বন্ধু, তাই আপনার বন্ধুকেই বলুন না রক্ত দিয়ে চন্দনার প্রাণ বাঁচাতে। পলাশের কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে অবাক হয়ে যায়। কিন্তু এমন সময় রাহুল কোন রকম চিন্তা ভাবনা না করেই চন্দনাকে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসে আর সে 3 বোতল রক্ত চন্দনাকে দেয়। সেই রক্ত পাওয়ার পর চন্দনার প্রাণ বেঁচে যায়। আর চন্দনা যখন জানতে পারে তার বড়লোক হবু বর তাকে রক্ত দেয়নি, বরঞ্চ তার কলেজের বন্ধু তাকে রক্ত দিয়েছে, তখন চন্দনা বলে, আই এম সরি রাহুল, আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি আর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না প্লিজ। চন্দনা, আমি তোমাকে এতদিন ধরে বলে এসেছি যে রাহুলের থেকে পলাশ অনেক ভালো ছেলে আর পলাশকে বিয়ে করলে তুমি সুখী হবে। কিন্তু এখন আমি তোমাকে বলছি, পলাশের সঙ্গে তোমার যদি বিয়ে হয় তাহলে তোমার জীবনে দুঃখের শেষ থাকবে না। আর রাহুল বলে ছেলেটি তোমাকে সত্যি পছন্দ করে, তাই তুমি রাহুলকে বিয়ে করো। প্রিয়াঙ্কার কথা শুনে রাহুল এবং চন্দনা খুবই খুশি হয়। অন্যদিকে পলাশ একেবারে জ্বলে পুড়ে মরে। সে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে চায় না। তখনই পলাশ তার মাকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে বিয়ের দিন চন্দনা পলাশ এবং রাহুলের মধ্যে রাহুলকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়। আর এভাবেই চন্দনার সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর রাহুল একটা ভালো সরকারি চাকরিও পেয়ে যায়। এর ফলে তার কাছেও আর টাকার কোনো অভাব থাকে না। তাই চন্দনা রাহুলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। রানী তার স্বামী কমল এবং এক ছোট্ট ছেলে বাবুর সঙ্গে বাস করে। তারা অত্যন্ত বড়লোক হওয়ায় তাদের জীবনধারাও একেবারে অন্য রকমের হয়। তাদের জীবনে গরিবের কোনো ছাপ থাকে না। এমনকি শীত হোক কিংবা বর্ষাকাল, সব ঋতুতেই তারা অত্যন্ত এলাহিভাবে বসবাস করে। অর্থাৎ এখন যেমন গরম পড়েছে, তখন রানী নিজেও 3 বার স্নান করে, এমনকি তার ছেলেকেও ভালো করে 3 বার স্নান করায়। আর সবসময় গরম থেকে বাঁচার জন্য তারা এসি ঘরেই থাকে। একদিন কমল যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, এই দেখো রানী, আমি আমার বাবুর জন্য কি নিয়ে এসেছি। ও যেহেতু ছোট, তাই ও স্নান করার সুবিধার জন্য আমি একটা বাচ্চাদের বাথটব নিয়ে এসেছি। তুমি ওকে প্রত্যেকদিন ওই বাথটবের মধ্যে নানান রকম খেলনা সাজিয়ে স্নান করাবে, বুঝেছো? রানী তার ছেলের জন্য অত সুন্দর স্নান করার জায়গা দেখে খুবই খুশি হয়। আর বাবুও বেশ মজা পায়। বাবু তখনই সেই নতুন খেলনা বাথটবে স্নান করার জন্য জেদ করতে শুরু করে। ও মা, আমাকে স্নান করিয়ে দাও না মা, আমার খুব গরম লাগছে আর আমি এসি থেকে বেরোলেই আমি ঘেমে যাচ্ছি, তাই আমাকে আরেকবার স্নান করিয়ে দাও। হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি তোকে স্নান করিয়ে দিচ্ছি। আর কমল, তোমাকে যে বাবুর জন্য গরমের মধ্যে স্পেশাল ঠান্ডা দামি শ্যাম্পু আর সাবান নিয়ে আসতে বলেছিলাম, তুমি সেটা নিয়ে এসেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি। রানী বাথরুমে গিয়ে সেই খেলনা বাথটবে ভালো করে ঠান্ডা জল ভরে নেয়। আর সেখানে বাবুর জন্য খেলনা হাঁস এবং বিভিন্ন ধরনের খেলনা মাছ সাজিয়ে সাবানগুলি সুন্দর করে ফেনা তৈরি করে। সেই ঠান্ডা জলের মধ্যে সে বাবুকে খুব সুন্দর করে স্নান করায়। আর বাবু খেলতে খেলতে অনেক জলও নষ্ট করে। বাবুর স্নান করানো হয়ে গেলে গরমের হাত থেকে বাঁচানোর জন্য রানী বাবুর গায়ে বেশ দামি পাউডারও লাগিয়ে দেয় আর তাকে নতুন জামা কাপড় পরিয়ে দেয়। কিন্তু উল্টো দিকে একেবারে অন্য রকমের দৃশ্য দেখা যায় কাজলের ক্ষেত্রে। বিধবা কাজল তার ছোট্ট মেয়ে ছুটির সঙ্গে বাস করে। দেখ মা, এই গরমে আমার খুব মাথা ঘুরছে, আমি আর রোদে বাইরে বেরোতে পারছি না। তুই যা, বাইরে টিউবওয়েলে বালতি ভরে জল তুলে নে আর তারপর ভালো করে স্নান করে নে, কারণ আজকে আমি আর তোকে স্নান করিয়ে দিতে পারবো না। কিন্তু মা, আমি তো টিউবওয়েল টিপে জল তুলতে পারি না, আর আমার তো এই কলের হাতল পর্যন্ত হাতও পৌঁছায় না, আমি কি করে জল তুলবো? আমারও খুব গরম লাগছে, আমিও তো গরমে খুব কষ্ট পাচ্ছি। এই গরমের জন্যই তো আমার ভীষণ শরীর খারাপ হচ্ছে রে।
আচ্ছা, তুই যখন টিউবওয়েল থেকে জল তুলতে পারবি না তাহলে যা, পাশের বাড়ির রত্না কাকিমা ওর মেয়েকে নিয়ে পুকুরে স্নান করতে যাবে, তুই ওর সাথে গিয়ে স্নান কর, ও তোকে ভালো করে পুকুরের জলে স্নান করিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, একা একা সাঁতার কাটতে যাস না যেন, তুই সাঁতার কাটতে পারিস না, ডুবে যাবি কিন্তু। ঠিক আছে মা, আমি তাহলে পুকুরে স্নান করতে যাচ্ছি। আর মা, আমার তো সাবান শেষ হয়ে গেছে, তুমি আমাকে বলেছিলে টাকা পেলে সাবান কিনে দেবে, কিন্তু তুমি তো আমাকে সাবান কিনেই দিলে না। তোকে সাবান কিনে দেওয়ার আগেই আমার সংসারের পেছনে সব টাকা শেষ হয়ে গেছে, তাই তুই পুকুর থেকে একটু পরিষ্কার কাদা তুলে গায়ে ঘষে নিবি, দেখবি গা পরিষ্কার হয়ে যাবে। আগে ছোটবেলায় আমরা তো কাদা দিয়ে গা মাথা পরিষ্কার করতাম। এই বলে কাজল তার মেয়েকে স্নান করানোর জন্য রত্নার বাড়িতে পাঠিয়ে দেয়। রত্না নিজের মেয়েকে নিয়ে এবং ছুটিকে সঙ্গে করে নিয়ে প্রখর রোদের মধ্যে মাথায় আঁচল চাপা দিয়ে সামনের পুকুরে স্নান করতে চলে যায়। সেই পুকুরের মধ্যে অনেকে বাসন মাজে, আবার অনেকে জামা কাপড় পরিষ্কার করে। সেই সাথে পুকুরের জল রোদের মধ্যে একেবারে তেতে আগুন হয়ে থাকে। কিন্তু সেই নোংরা এবং গরম জলেই রত্না তার মেয়ে এবং ছুটিকে নিয়ে স্নান করতে বাধ্য হয়। কাকিমা, এই জলটা কি গরম গো, তার উপর জলের মধ্যে নোংরা ভাসছে। আমরা যদি বড়লোক হতাম তাহলে আমরা কত সুন্দর বাথটাবে স্নান করতে পারতাম, আর ওই জল অনেক ঠান্ডা হতো বলো। আর এসব কথা এখন বলে লাভ নেই রে ছুটি, আমরা গরিব, আমাদের এভাবেই নোংরা আর গরম জলে স্নান করতে হবে, বুঝলি? তোদের পড়াশোনা শেখাচ্ছি তো, তোরা যখন বড় হবি, অনেক টাকা রোজগার করবি, তখন নিজেরা বাথটাবে ঠান্ডা জলে স্নান করবি, কেমন? এই বলে রত্না তাদেরকে স্নান করিয়ে বাড়িতে নিয়ে যায়, আর ছুটিও নিজের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। গরমের পরিমাণ আরো বাড়তে থাকে, আর সেই কারণে গরমের হাত থেকে বাঁচার জন্য রানী তার ছেলেকে সুইমিং ক্লাসে ভর্তি করতে চায়। বাবু, আমি তোর নামটা কিন্তু সুইমিং ক্লাসের জন্য এনরোল করিয়ে দিয়েছি, আর ওই সুইমিং ক্লাসে পুরো সেন্ট্রাল এসি থাকবে, তাই তুই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমার সঙ্গে যাবি, আর সাঁতার শিখে তারপরে আসবি, কেমন? শহরের সব থেকে বড় আর নাম করা সাঁতারের স্কুলে আমি তোকে ভর্তি করেছি। কি মজা, আমি সাঁতার শিখবো, কি মজা কি মজা, আমি সাঁতার শিখবো, আমি সুইমিং পুলে ড্রাইভ মারবো। পরের দিন থেকে রানী তার ছেলেকে নিয়ে প্রত্যেকদিন এসি গাড়িতে করে সাঁতার শেখাতে চলে যায়। বাবু খুব আরাম করে সুইমিং পুলের জলে স্নান করে বাড়িতে আসে, আর সেই সুইমিং পুলের বাইরে থেকেই প্রত্যেকদিন ছুটি তার মায়ের সঙ্গে ফুলমালা বিক্রি করতে করতে বাড়ির দিকে এগিয়ে যায়, আর তারা দুজনে সুইমিং পুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মা দেখো, ওরা কত বড় লোক, প্রত্যেকদিন সবাই কি সুন্দর সুইমিং পুলে স্নান করে। আমি শুনেছি এর মধ্যে নাকি এসিও আছে, কিন্তু আমাকে তো ওরা ঢুকতে দেবে না বলো। আমি একবার গিয়ে সিকিউরিটি কাকাকে বলবো আমাকে ওই সুইমিং পুলে স্নান করতে দেবে কিনা। না রে মা, কোনো দরকার নেই, তুই বাড়ি গিয়ে পাতকুয়ার জলে স্নান করবি, তোকে সুইমিং পুলে স্নান করতে হবে না। কাজলের বারণ করা সত্ত্বেও ছুটি তার মায়ের কথা শুনতে চায় না, তাই সে সুইমিং পুলের সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে চলে যায়, কারণ তার ভীষণ পরিমাণে সুইমিং পুলের নীল পরিষ্কার জলে স্নান করতে ইচ্ছা করে। আর সেই সাথে গরমের মধ্যে সে টিভিতে দেখেছে যে সুইমিং পুলে স্নান করলে নাকি খুবই আরাম পাওয়া যায়। ও কাকু, আমাকে ওই সুইমিং পুলের জলে স্নান করতে দেবে গো? তোমাদের এখানের সুইমিং পুলটা কি সুন্দর, আমার মতো বাচ্চারা কি সুন্দর সুইমিং পুলে স্নান করছে। আমারও না এই গরমে সুইমিং পুলে স্নান করতে ইচ্ছা করছে। তুই একটা গরিব বাচ্চা হয়ে সুইমিং পুলের জলে স্নান করবি? নিজেকে কোনোদিন আইনেই দেখেছিস তুই? তোকে আমি এই জলে স্নান করতে দিলে আমার চাকরি চলে যাবে, বুঝেছিস? যা এখান থেকে ভাগ, কারণ তুই এরকম নোংরা জামা কাপড় পরে স্নান করলে সুইমিং পুলের জল নোংরা হয়ে যাবে। এরকম করে বলছো কেন? সবাই তো স্নান করছে, আর গরমের মধ্যে একটু সুইমিং পুলে স্নান করলে কি এমন ক্ষতি হবে বলো? শোন, এখানে শহরের সবচেয়ে বড় লোকের ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার শিখতে আসে, আর তারা প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেয়। সুতরাং তুই আমাকে 10,000 টাকা দে, তাহলে আমিও তোকে ওই সুইমিং পুলের জলে এই গরমের মধ্যে চুবে থাকতে দেবো। এই বলে সিকিউরিটি গার্ড ছুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর গরমের মধ্যে ছুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ফিরে যায়। তারা দুজনে মিলে আবার মালা বিক্রি করতে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে বাবুর ভালো করে সাঁতার শেখা হয়ে গেলে রানী তাকে এসি গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যায়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন কাজলের আবার গরমের জন্য ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, এমনকি সে বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারে না। আর সেদিন রত্না স্নান করার জন্য পুকুরেও যায় না, তাই ছুটি কিভাবে স্নান করবে সেই নিয়েই চিন্তা করতে শুরু করে। মা তো ঘুমাচ্ছে, আর আমি টিউবওয়েল থেকে জল তুলে স্নানও করতে পারবো না, তাই আমি চুপি চুপি পাতকুয়ো থেকে জল তুলে স্নান করে নিই। মা বুঝতেও পারবে না
যে আমি পাতকুয়ো থেকে জল তোলার চেষ্টা করেছি, কারণ আমার খুব গরম লাগছে। এই বলে ছুটি গরমের মধ্যে স্নান করার জন্য পাতকুয়ো থেকে জল তুলতে চলে যায়। অন্যদিকে বাবু তার মায়ের সঙ্গে সুইমিং ক্লাস থেকে গাড়ি করে বাড়িতে ফিরছে। সেই সময় তারা যেই রাস্তা থেকে বাড়িতে ফিরে সেখানকার ট্রান্সফরমার বাস্ট হয়ে যাওয়ায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ড্রাইভার, এখানে মনে হয় রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই তুমি পাশের ওই গ্রামের একটা কাঁচা রাস্তা আছে ওখান থেকেই বাড়িতে চলো, না হলে এই গরমের মধ্যে বাড়িতে ফিরতে অনেক লেট হয়ে যাবে আর আমার ছেলে গরমে কষ্ট পাবে। ঠিক আছে ম্যাডাম, আমি পাশের রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এই বলে রানী তার ছেলেকে নিয়ে গাড়ি করে পাশের রাস্তা দিয়ে বাড়িতে ফিরতে যায়। আর তখনই রানী ছুটিকে দেখতে পায়। রানী দূর থেকে দেখে যে একটা ছোট্ট বাচ্চা পাতকুয়োর উপর দাঁড়িয়ে বালতি করে স্নানের জন্য জল তোলার চেষ্টা করছে, আর কোনো মতে সে জল তুলে এনে পাতকুয়োর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। এমন দৃশ্য দেখে রানী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি সাংঘাতিক, এই বাচ্চাটা কেমন পাতকুয়োর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। এখন যদি এই পাতকুয়োর জলে পড়ে যায় তাহলে তো একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। একে এবার কিভাবে বাঁচাবো? এই বলে রানী ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আর রানী সেই গরমের মধ্যে তার ছেলেকে নিয়ে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ছুটির দিকে এগিয়ে যায় আর নিজের ছেলেকে কোনো রকম মুখ থেকে শব্দ বের করতে বারণ করে। রানী যতই ছুটির দিকে এগোতে শুরু করে ততই ছুটি আরো নিচু হয়ে পাতকুয়ো থেকে জল তুলে স্নান করে। আর এই দেখে রানী আরো ভয় পেয়ে যায়। সেই সময় হঠাৎ করে কাজলেরও ঘুম ভেঙে যায় আর সে তখনই দৌড়ে বাইরে আসে। সেও এরকম দৃশ্য দেখে আঁতকে ওঠে। এমন সময় রানী কাজলকেও কোনো কথা বলতে বারণ করে। দিদি, আপনি কোনো আওয়াজ করবেন না, আর এখন আপনি যদি আওয়াজ করেন তাহলে ও কিন্তু ভয় পেয়ে যেতে পারে আর পাতকুয়োতে পড়ে যেতে পারে। আমি দেখছি কি করা যায়, একদম চিন্তা করবেন না, ছোট্ট মেয়েটাকে আমি কিচ্ছু হতে দেব না। এই বলে রানী দৌড়ে গিয়ে পেছন থেকে ছুটিকে জড়িয়ে ধরে আর তাকে পাতকুয়ো থেকে নামিয়ে তার প্রাণ রক্ষা করে। এই দেখে ছুটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে ভয়ে কাঁদতে শুরু করে। কি হলো, তুমি এরকম পাতকুয়োর উপর উঠে স্নান করছিলে কেন? তোমার মা ঘরে ঘুমিয়ে আছে আর তার মধ্যে তুমি এই কাণ্ড ঘটাচ্ছিলে। এখন তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আসলে কাকিমা, আমার মায়ের তো খুবই শরীর খারাপ, তাই মা ঘুমাচ্ছিল আর আমার প্রচন্ড গরম লাগছিল বলে আমি আর মাকে বিরক্ত করিনি। এই গরমে আমার খুব স্নান করার ইচ্ছে করছিল, তাই আমি পাতকুয়ো থেকে জল তুলে স্নান করছিলাম। ছুটিকে দেখা মাত্রই বাবু তাকে খুব সহজে চিনতে পারে। ও মা, ওই মেয়েটাকে আমি চিনি। সেদিনকে আমি যখন তোমার সাথে সুইমিং পুল থেকে স্নান করে বের হচ্ছিলাম তখন ওই মেয়েটা সিকিউরিটি গার্ডকে সুইমিং পুলে স্নান করার কথা বলছিল, কিন্তু সিকিউরিটি কাকা ওকে স্নান করতে দেয়নি আর ও গরিব বলে তাড়িয়েও দিয়েছে। আর ওই মেয়েটা নোংরা জামা কাপড় পরেছিল বলে সুইমিং পুলে স্নানও করতে পারিনি। হ্যাঁ, আমার কাছে যদি তোমার মতো 10,000 টাকা থাকতো তাহলে আমিও তোমার মতো সুইমিং পুলে স্নান করতে পারতাম, কিন্তু কি করব বলো, আমার কাছে টাকা নেই, তাই আমাকে এরকম পাতকুয়োতে স্নান করতে হচ্ছে। এটাই আমার কাছে সুইমিং পুল। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার মেয়ের জীবন বাঁচালেন তার জন্য আমি সত্যি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আসলে আমি এই গরমের মধ্যে সারাদিন বাইরে ফুলমালা বিক্রি করি, তাই আমার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমার শরীর খারাপের সুযোগেই আমার মেয়ে এই কাণ্ড ঘটাতে বসেছিল। আমাদের গরিবের জীবনে সুখ কোথায় বলুন তো? এসব দিন দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু আজকে আপনি আমার জন্য যা করেছেন, কিন্তু আজকে যদি আপনি এখানে না আসতেন তাহলে এতক্ষণই আমার মেয়ে বোধহয় পাতকুয়োর জলেই পড়ে থাকতো। কাজলের কথা শুনে রানী খুবই কষ্ট পায়, তাই রানী ঠিক করে সে ছুটিকে গরমের মধ্যে স্নান করার জন্য একটা সুন্দর জিনিস উপহার দেবে। তুমি চিন্তা করো না ছুটি, তোমাকে আর গরমের মধ্যে পাতকুয়ো কিংবা টিউবওয়েল থেকে জল তুলে স্নান করতে হবে না। আমি তোমার হয়ে সুইমিং পুলে স্নান করার জন্য প্রত্যেক মাসে টাকা দেব। তাই তুমি আমার ছেলের মতো সুইমিং পুলে গিয়ে স্নান করে আসবে, কেমন? আর তোমার বাড়িতে স্নান করার জন্য আমি তোমাকে একটা খেলনা বাথটাব গিফট করব। তাহলে তোমাকে আর স্নান করার জন্য গরমের মধ্যে কষ্ট পেতে হবে না। কি মজা, আমিও গরমের মধ্যে সুইমিং পুলে স্নান করব। ইয়ে, কি মজা! আমি আর টিউবওয়েলে, পুকুরে, পাতকুয়োতে স্নান করব না, সুইমিং পুলে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব। কি মজা, কি মজা! এই গরমে আমার ভারী মজা। এই চুপ কর, এত নাচানাচি করতে হবে না তোকে। আর দিদি, আপনি দয়া করে আমাদের জন্য কিছু করবেন না, কারণ আমরা একই গরিব। আর তারপর যদি আমার মেয়ে এরকম বড়লোকি স্নানে অভ্যস্ত হয়ে পড়ে তখন কিন্তু আমি আরো বেশি সমস্যায় পড়ব। এভাবেই কাজল প্রথমে রানীর উপহার কিছুতেই নিতে চায় না,
কিন্তু রানী জোর করলে কাজল শেষ পর্যন্ত তার কথা মেনে নেয়। তারপর থেকে প্রত্যেক মাসে রানী নিজের ছেলে এবং ছুটির জন্য 10-20 টাকা সুইমিং পুলে দেয়, যাতে তারা খুব ভালো করে স্নান করতে পারে। এমনকি সে ছুটিকে নিজের ছেলের মতো একটা সুন্দর খেলনা বাচ্চা উপহার দেয়। তারপর থেকে ছুটিও বাবুর মতো গরমের মধ্যে খুব সুন্দর করে স্নান করতে পারে আর তাকে গরমের মধ্যে কোনো রকম কোনো কষ্ট পেতে দেয় না।